ইতিহাসে যা কোনোদিন হয়নি এবার ঠিক সেটাই করলো ভারত। প্রথমবারের জন্য রাশিয়া ভারতের থেকে গ্যাসোলিন কিনলো। যে রাশিয়া এতদিন অবধি ভারতকে ক্রুড অয়েল বিক্রি করত, যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে পশ্চিমা বিশ্ব রীতিমতো ভয়ে কম্পিত, সেই রাশিয়ার বিপদের দিনে ভারত কিভাবে পাশে দাঁড়াতে পারে তা আজকে গোটা বিশ্ব কিন্তু দেখলো। এবং প্রথমবারের জন্য ভারত দুটি জাহাজে প্রাথমিকভাবে 60,000 টন গ্যাসোলিন কিন্তু পাঠালো, যে এর আগে ইতিহাসে কখনো হয়নি। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকেও পাল্টা সাইবেরিয়ার রেয়ার আর্থ মিনারেলস তার খনির অ্যাক্সেস ভারতকে তুলে দেওয়া হবে, এই প্রতিশ্রুতিও কিন্তু দেওয়া হলো। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো আপডেট যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে এবং ভারত এবং রাশিয়ার সম্পর্ককে গোটা বিশ্বের সামনে ফের একবার প্রতিষ্ঠিত করেছে, তা নিয়ে আজকে এই ভিডিওতে আমার আলোচনা। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন এই দুটো গুরুত্বপূর্ণ খবর। প্রথমত, কালকে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে ভারত থেকে দুটি ট্যাঙ্কার ইতিমধ্যেই রাশিয়ার অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছে এবং এই ট্যাঙ্কারে প্রায় 60,000 টন গ্যাসোলিন ছিল এবং প্রাথমিকভাবে লক্ষ্য হলো ভারত থেকে রাশিয়ার প্রায় 4 লক্ষ টন গ্যাসোলিন কেনা। অর্থাৎ দিনের পর দিন যারা ক্রুড অয়েল দিয়ে ভারতকে সাহায্য করেছে, এবার সেই রাশিয়ার বিপদের দিনেই ভারত তাদেরকে পেট্রোলিয়াম বিক্রি করছে, যা রাশিয়ার যে এনার্জি ক্রাইসিস, হঠাৎ করে ধেয়ে আসা এনার্জি ক্রাইসিসকে সাময়িকভাবে মোকাবিলা করতে পারে। প্রথমত, রাশিয়ার এই রকম বিপর্যয় হলো কেন? আমি আগেও একটি ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে একটু ছোট করে আপনাদের প্রাথমিকভাবে এই পুরো বিষয়টি জানাচ্ছি। দেখুন, ইউক্রেন প্রথম থেকে যখন মিলিটারি এসকেলেশন রাশিয়ার বিপক্ষে শুরু করে, তখন দুই রাষ্ট্র একে অপরের মিলিটারি বেসকে টার্গেট করেছিল। পরবর্তীকালে অ্যামুনেশন ডিপার্টমেন্টকে টার্গেট করে এবং তারপরে কমান্ড সেন্টারকে টার্গেট করে। অর্থাৎ এই যুদ্ধ প্রাথমিকভাবে রাশিয়া সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেন ও ন্যাটোর সেনাবাহিনী ছিল। ন্যাটো পিছন থেকে ইউক্রেনকে সাপোর্ট করত এবং আমেরিকা এই ইউক্রেনকে যেমনভাবে চালাতো ঠিক সেভাবেই ইউক্রেনের সেনাবাহিনী চলতো। পরবর্তীকালে যখন তারা রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে পেরে ওঠেনি, ঠিক তখন রাশিয়ার একাধিক এনার্জি সেক্টরকে টার্গেট করতে শুরু করে ইউক্রেন। বলা বাহুল্য এর পিছনে আমেরিকার হাত ছিল, কারণ আমেরিকা কোনো অবস্থাতেই রাশিয়ার এই এনার্জি যে সাপ্লাই ডিপার্টমেন্টকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল রাশিয়া, সেটাকে আটকাতে পারছিল না। আমেরিকা চাইছিল গোটা বিশ্ব যেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে। তাই কখনো ভারতের উপর চাপ সৃষ্টি, কখনো চীনকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করা, কখনো রাশিয়ার সঙ্গে যে দেশ ব্যবসা বাণিজ্য করবে তাদের উপর স্যাংশন লাগানো, এইরকম একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে। কিন্তু তাও রাশিয়াকে তারা থামাতে পারেনি। ফলে বাধ্য হয়ে ইউক্রেনকে সামনে রেখে তারা রাশিয়ার একাধিক এনার্জি সেক্টরের উপর মিসাইল অ্যাটাক এবং ড্রোন অ্যাটাক করতে শুরু করে। এতে শেষ এক বছরে রাশিয়ার একাধিক এনার্জি সেক্টর, স্পেশালি অয়েল প্রোডাকশন হাব এবং রিফাইনারি সেন্টারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ রিফাইনারি হাব যেমন মস্কো অয়েল রিফাইনারি, টেনেকো রিফাইনারি, রেজান রিফাইনারি, টুয়াপসে রিফাইনারি, এমনকি এই রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ক্রাসনোডার, সেই রিফাইনারি সেন্টার এবং ইম্পর্টেন্ট হলো তাকার স্থান, এই রিফাইনারি সেন্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ রাশিয়া যে রিফাইনারি সেন্টার থেকে ক্রুড অয়েলকে প্রসেস করে গ্যাসোলিন তৈরি করত, যে গ্যাসোলিন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তো, সেই এনার্জি সেক্টরের উপর কিন্তু ধাক্কা দেয় ইউক্রেন এবং নিঃসন্দেহের পিছনে কিন্তু যে আমেরিকা ছিল তা কিন্তু বলা বাহুল্য। ইউক্রেন দেখেছিল যে রাশিয়া কখনো মানে রাশিয়ার ক্রুড অয়েল প্রোডাকশনকে তারা আটকাতে পারবে না। ফলে ক্রুড অয়েল প্রোডাকশনকে আটকাতে না পেরে তারা ক্রুড প্রোডাকশন হাব থেকে পাওয়া গ্যাসোলিন যে প্রসেসন হয় সেই প্রসেসিংকে তারা আটকানোর চেষ্টা করেছে। এর ফলে রাশিয়ার যে পেট্রোল আমরা ব্যবহার করি তার একটা শর্টেজ কিন্তু দেখা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়ার সামার টাইমে গ্যাসোলিন প্রয়োজন প্রায় 1,10,000 টন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়া কিন্তু প্রায় 25% শর্টেজে আছে। যদি সংখ্যাটি দেখেন তাহলে জুন 2025-এর তুলনায় এই মুহূর্তে রাশিয়া প্রায় 25% গ্যাসোলিন প্রোডাকশন কম করেছে। যদি ফুয়েল ডেফিসিট দেখেন তাহলে ডোমেস্টিক ডিমান্ড যা, সেই তুলনায় রাশিয়ার এই প্রোডাকশন 20% কম। এমনকি অয়েল প্রোডাকশন বা অয়েল প্রোডাক্ট এক্সপোর্টও রাশিয়া কিন্তু 15% কমিয়ে দিয়েছে। ভবিষ্যতে হয়তো তারা অয়েল প্রোডাক্ট এক্সপোর্ট বন্ধও করে দিতে পারে, কারণ তাদের ইন্টারনাল যে
ক্রাইসিস তা কিন্তু চরম জায়গায় পৌঁছে গেছে এই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ঝাঁপানোর পর। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়া ভারতের থেকে সাহায্য চায় এবং তারা ভারতের থেকে গ্যাসোলিন কিনতে চায় এবং ভারত এই মুহূর্তে রাশিয়াকে গ্যাসোলিন পাঠিয়ে সাময়িকভাবে বন্ধুকে বিপদে কিন্তু সাহায্য করলো, যা এক নজির হয়ে থেকে গেল গোটা বিশ্বে। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, কেন ভারত? বিশ্বের এত দেশ থাকতে ভারত কেন? আপনারা হয়তো অনেকেই জানেন না, ভারত কিন্তু রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনে, কিন্তু সেই ক্রুড অয়েল থেকে ভারত কিন্তু রিফাইনারিকে ব্যবহার করে, অর্থাৎ তৈল শোধন করে পেট্রোলিয়ামজাত প্রোডাক্ট তৈরি করে। অর্থাৎ ভারত সাময়িকভাবে রিফাইনারি ইউজ করে রাশিয়ার ক্রুড অয়েল থেকে পেট্রোল ও ডিজেল তৈরি করে গোটা বিশ্বকে কিন্তু বিক্রি করে। ভারত ইউরোপকে বিক্রি করে, ভারত একাধিক আফ্রিকার দেশকেও কিন্তু সেই তেল বিক্রি করে বিপুল পরিমাণে পয়সা রোজগার করে। এবং ভারত কিন্তু পার্টিকুলার এই রিফাইনারি সেক্টরে গোটা বিশ্বের কাছে এখন এক নজির তৈরি হয়েছে, কারণ ভারত সাম্প্রতিক সময় যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করেছে তা গোটা বিশ্বের বহু দেশের কাছেই কিন্তু নেই। ফলে রাশিয়া এই মুহূর্তে গ্যাসোলিন অর্থাৎ পেট্রোলিয়ামজাত প্রোডাক্ট ভারতের থেকেই কিনবে, কারণ ভারতের কাছে সেই বিশাল পরিমাণে জ্বালানি ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য শক্তি কিন্তু আছে। ভারতের একাধিক রিফাইনারি, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিফাইনারি, যেমন নায়ারা এনার্জি সেক্টর, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, এইচপিসিএল, ফলে সমস্ত রিফাইনারি কিন্তু রাশিয়ার যে ধরনের পেট্রোলিয়াম প্রয়োজন সেই পেট্রোলিয়ামজাত প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে পারে এবং সেই পেট্রোলিয়াম তৈরি করতে পারে। এবং নায়ারা এনার্জিতে তো রাশিয়ার সরাসরি ইনভেস্টমেন্ট আছে, ফলে ভারতের একমাত্র সেফ চয়েস তা রাশিয়া কিন্তু এখন মনে করছে। এই মুহূর্তে ভারতের রিফাইনারি প্রোডাকশন ক্যাপাসিটি প্রায় 250 মিলিয়ন টনস প্রতি বছর। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো, ভারত এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরে তাদের মেগা রিফাইনারিজের তালিকা, তার মধ্যে কিন্তু টপ 3-তে ঢুকে গেছে। অর্থাৎ রাশিয়া ছাড়া ভারতের কাছে বিকল্প কিন্তু এই মুহূর্তে মানে যেমন ছিল না ক্রুড অয়েল কেনার ক্ষেত্রে, ঠিক তেমন ভাবে গ্যাসোলিন জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে ভারত ছাড়া রাশিয়ার কাছেও কিন্তু কোনো বিকল্প ছিল না। পাশাপাশি এক্ষেত্রে রাশিয়াও কিন্তু ভারতকে এক লোভনীয় অফার দিয়েছে। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল, যে অঞ্চলকে বলা হয় ওয়ার্ল্ড লার্জেস্ট আনডেভেলপড রেয়ার আর্থ মিনারেলসের ঘানি, তার কিন্তু অ্যাক্সেস ভারতকে তারা দিতে চায়। অর্থাৎ গোটা বিশ্বের কাছে এখন চায়না এই রেয়ার আর্থ মিনারেলসকে কিন্তু সাপ্লাই করে। চায়নার ইচ্ছা অনুযায়ী গোটা বিশ্ব কিন্তু রেয়ার আর্থ মিনারেলসের কেনাবেচাকে কার্যত নিয়ন্ত্রণ করে। এই রেয়ার আর্থ মিনারেলস এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেটেরিয়ালস, যা চীন ছাড়া গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে সেভাবে নেই, কিছু কতিপয় রাষ্ট্র ছাড়া। ভারত বলেছে ঠিক আছে আমরা রাশিয়ার সঙ্গে এই চুক্তি করতে পারি, কিন্তু সমস্যা হলো রাশিয়ার কাছে এই আনডেভেলপড সেক্টরকে ডেভেলপ করার জন্য কোনো টেকনোলজি নেই। ভারতের কোম্পানি IREL তারা কিন্তু এবার রাশিয়ার থেকে সরাসরি এই জিওলজিক্যাল সেক্টরে যাচাইয়ের জন্য এই রেয়ার আর্থ মিনারেলসের সাপ্লিমেন্ট চাইলো। এবং যদি স্যাম্পেলসটি ঠিকঠাকভাবে পরীক্ষাগারে সফল হয়, তাহলে হতে পারে ভারত ও রাশিয়ার একটি মেগা ডিল, যেখানে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের রেয়ার আর্থ মিনারেলসের অ্যাক্সেস ভারত করবে এবং সেটিকে উত্তোলন করে জয়েন্ট প্রোডাকশনে গোটা বিশ্বকে বিক্রি করার কথা কিন্তু ভারত ও রাশিয়া ভাববে। ইতিমধ্যেই ভারত কিন্তু রেয়ার আর্থ মিনারেলস নিয়ে চীনের সঙ্গে কথাবার্তা বলার পর জাপান ও কোরিয়ার সঙ্গেও একটি চুক্তি করতে চলেছে, কারণ এই জাপান ও কোরিয়ার কাছে এই রেয়ার আর্থ মিনারেলস সংক্রান্ত যে টেকনোলজি প্রয়োজন তা কিন্তু আছে। ফলে সব মিলিয়ে ভারত কিন্তু অ্যাগ্রেসিভলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ শেষ দুদিন ধরে নিল, যা ভারতের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। সব মিলিয়ে এই গোটা বিশ্বের কাছে ভারত যেমন ইতিহাস তৈরি করলো, ঠিক একইভাবে এই ইতিহাস তা কিন্তু পশ্চিমা বিশ্বের কাছেও একটি সর্বনাশের কারণ হতে পারে, কারণ তারা শেষ 2 বছর ধরে লাগাতার ভাবে ভারত ও রাশিয়ার বন্ধুত্বকে ভাঙতে চেয়েছে, মিলিটারি স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে শেষ করতে চেয়েছে, তেল চুক্তিকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে চেয়েছে। কিন্তু বাস্তব বলছে সেই তেল চুক্তি নয়, ভারত ও রাশিয়ার এই বন্ধু বা এই জুটি আজকে গোটা বিশ্বের কাছে এক নিদর্শন। কারণ বিপদের দিনেও ভারত কিন্তু এভাবে রাশিয়ার পাশে ঝাঁপিয়ে পড়লো, তার নিঃসন্দেহে এক দৃষ্টান্ত। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।